আজকে 23শে অগস্ট 2024 শুক্রবার, এখন সকাল 8:30। আজকে আমরা যাব এখান থেকে পুনাখাতে, মানে থিম্পু থেকে পুনাখাতে, এবং যাওয়ার পথে আমরা দেখে নেব দোচুলা পাস। আজকে আমরা ব্রেকফাস্ট, খুব লাইট ব্রেকফাস্ট নিয়েছি। আমরা নিয়েছি শুধু বাটার টোস্ট আর তার সাথে ব্ল্যাক টি। হি ইজ আওয়ার গাইড টুডে। আজকে আমরা পুনাখাতে যাচ্ছি, কিন্তু আমাদের যে গাইড ছিল তামদিং, ওর একটা বাড়িতে অসুবিধা হয়েছে, যার জন্য ও বাড়িতে চলে গেছে। তো ও এই সোনামকে রিপ্লেস করে দিয়ে গেছে গাইড হিসেবে। আজকে ও আমাদের গাইড থাকবে। অ্যান্ড গুড মর্নিং। চলো তাহলে আমরা এখন রওনা দিচ্ছি পুনাখার পথে। এখান থেকে পুনাখার দূরত্ব 77 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি এই 2.5 ঘন্টা মতন। এখন ঘড়িতে সময় 9:06। তবে আজকে ওয়েদার কিন্তু খুব ডাল ওয়েদার। সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু পুরো একেবারে ক্লাউডি ওয়েদার। গতকাল বেশ সানি ওয়েদার পেয়েছিলাম, তাই না? বৃষ্টি হব হব করছে, বৃষ্টি হব হব করছে, যে কোনো সময়ই বৃষ্টি হতে পারে। থিম্পু শহরটা এত সুন্দর সাজানো গোছানো একটা শহর, চারপাশে পাহাড় আর মাঝখানে এই শহরের মধ্যে কোথাও সেরকম উঁচু নিচু কিছু নেই, প্লেন রাস্তা, গাড়ি ঘোড়ার গতিবেগও বেশ ভালোই, কিন্তু ভীষণ সিস্টেমেটিক। আর বাড়িগুলো সমস্ত এক প্যাটার্নের বাড়ি, সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই বাড়ির কতগুলো আইডেন্টিফিকেশন আছে, যেগুলো গভর্নমেন্ট হাউস, সেই বাড়িগুলো যে রুফটা সেটা হয় হচ্ছে রেড কালারের, আর জেনারেল যে হাউস তাদের রুফগুলো হয় গ্রিন কালারের। থিম্পুতে কোথাও কিন্তু কোনো ট্রাফিক সিগন্যালিং সিস্টেম নেই, মানে এটা পুরো ভুটানেই কোথাও নেই। ভুটান হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুরোপুরি রোড কন্ট্রোলিংয়ে কোনো ট্রাফিক সিগন্যালিং সিস্টেম নেই, পুরোটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হয়। আমরা এসে নামলাম দোচুলা পাসে। এই দোচুলা পাসের হাইট 3150 মিটার, কিন্তু ওয়েদার অসম্ভব খারাপ, ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি ভুটানে আসার বেস্ট টাইম হচ্ছে মিডল অফ সেপ্টেম্বর থেকে মিডল অফ ডিসেম্বর, এবং তারপরে আবার স্প্রিং টাইমে, যেটা হচ্ছে মিডল অফ মার্চ থেকে শুরু করে আপনার মোটামুটি জুনের ফার্স্ট উইক পর্যন্ত। এই সময়টায় ভুটানে আসলে খুব ভালো ওয়েদার পাওয়া যায়। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এখন। আর এই যে দোচুলা, এই দোচুলা অ্যাকচুয়ালি এটা তো পাস, লা কথার মানে পাস, সেটা তো জানেনি। আর এই পাসগুলি দুটো এরিয়াকে কানেক্ট করে। এই যেমন দোচুলা পাস, এই দোচুলা পাসের একদিকে হচ্ছে থিম্পু ডিস্ট্রিক্ট, আর এই দোচুলা পাস পার করে যখন আমরা আরও এগোবো তখন আমরা পুনাখা ডিস্ট্রিক্টে প্রবেশ করব। আর এই দোচুলার এই অংশটি থেকে ভুটানের সর্বোচ্চ পিক গাংখার ফুয়েনসাম, সেই গাংখার ফুয়েনসাম সহ আরও অনেকগুলি পিক এই জায়গাটি থেকে পরিষ্কার দিনে দেখা যায়। এই পিকগুলিতে কিন্তু ওঠার অনুমতি দেওয়া হয় না। ভুটান সরকার থেকে এই পিকগুলিকে তাদের ঐতিহ্য অনুসারে এখানে ওঠার জন্য পারমিশন দেন না। ভারতের নর্থ ইস্ট থেকে এবং কামতাপুরী অঞ্চল থেকে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী 2003 সালে এইখানে এসে জড়ো হয়েছিল। সেই সময় ভুটানের রাজা ছিলেন জিগমে সিংঘে ওয়াংচুক। তিনি তার সেনাবাহিনী নিয়ে এসে এখানে সেই বিদ্রোহী গোষ্ঠীদের অ্যাটাক করেন, এবং সেই সময় একটি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাধ্যমে তিনি সেই বিদ্রোহী গোষ্ঠীদের এখান থেকে বিতাড়িতও করেন। কিন্তু তার ফলে সেই সময় 108 জন ভুটানিজ আর্মির জওয়ান তারা শহীদ হয়েছিলেন। আর এই জিগমে সিংঘে ওয়াংচুক
তার 4 জন রানী ছিলেন, তার মধ্যে যিনি বড় রানী তিনি সেই 108 জন শহীদ জওয়ানের উদ্দেশ্যে এখানে এই 108টি স্তূপা নির্মাণ করেন। কিন্তু 2019 সালে একটি ঘটনা ঘটে। কিছু ট্যুরিস্ট এসে এই যে স্মৃতিসৌধ বা স্তূপাগুলি তার উপরে উঠে নাচানাচি করে, তার ছবি তোলে এবং সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে, এবং এই ঘটনা ভুটানের পার্লামেন্টে বেশ আলোড়ন ফেলে দেয়। এবং তারপরে ভুটান সরকার বলা হয় যে তারপরের থেকেই এই ঘটনা প্রতিহত করতে এই ধরনের ঘটনা তারা এসডিএফ চালু করে। আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে হিমালয়ের রেঞ্জগুলো দেখতে পাবো, কিন্তু তা তো পেলামই না, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। দোচুলার এই স্তূপা দেখে নিয়ে এখন আমরা রওনা দেবো পুনাখার পথে। আমরা যে থিম্পুতে ছিলাম, থিম্পুর হাইট ৭,৫০০ ফিটের মতন, আর পুনাখা ৫,৫০০ ফিট, অনেকটাই নিচু। এখন আমরা দোচুলা থেকে ডাউনের দিকে যাব। দোচুলা থেকে পুনাখার দূরত্ব 61 কিলোমিটার। এখন আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে, অসাধারণ লাগছে। এই পাহাড়ের ওপর থেকে নিচে পুনাখা শহর দেখছি, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ের ওপারে দেখা যাচ্ছে ছোট্ট পুনাখা শহর, আর এই যে নদীটা বয়ে যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে পুনাখাংচু। আমরা এখন এসেছি ফোচু আর মোচু নদীর কনফ্লুয়েন্সে। এই যে দেখুন, এই যে যাচ্ছে মোচু আর ওই দিক থেকে আসছে ফোচু, আর এই দুটি নদী একসাথে হয়ে পুনাথাংচু নাম নিয়ে এই সামনের দিকে প্রবাহিত হচ্ছে। শ্রাবদুং গাওয়াং নামগিয়েল, যাকে ফাউন্ডার অফ ভুটান বলা হয়, তিনি 1637-এ সেই সময় তিনি নির্মাণ করেছিলেন। তিনি অ্যাকচুয়ালি ভুটানে এসেছিলেন 1615 এইরকম সময়েতে, এবং 1637-এ এই ফোর্টেসটি নির্মাণ করেন। একটি খুব সুন্দর লোকেশনে অবস্থিত। এই পাশ দিয়ে, মানে আমরা যে দিকটিতে দাঁড়িয়ে আছি সেদিক দিয়ে বয়ে যাচ্ছে একটি নদী, তার নাম হচ্ছে মোচু, এবং পিছন দিয়ে সেই দিক দিয়ে বয়ে যাচ্ছে আরেকটি নদী, তার নাম হচ্ছে ফোচু। এই মোচু নদীটিকে বলা হয় ফিমেল রিভার এবং ফোচু নদীটিকে বলা হয় মেল রিভার। থিম্পু শহরে যেমন চারিদিকে দেখলাম ফুলের সমারোহ, বেশিরভাগই দেখতে পাচ্ছি এখন সূর্যমুখী ফুল, তেমন আজকে যেমন সকালবেলায় থিম্পু থেকে আসছি পুনাখার দিকে, রাস্তার দুধারে শুধু সূর্যমুখী ফুল, অসম্ভব সুন্দর লাগছে। আমাদের যে গাইড আছেন আজকে সোনামজি, উনি বললেন যে স্প্রিং টাইমে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এখানে নাকি 48 রকমের রডোডেনড্রন ফোটে, সেই সময় নাকি অপূর্ব সুন্দর লাগে ভুটান দেখতে। আর ভুটানের কিন্তু জাতীয় ফুল ব্লু পপি, এত সুন্দর এই সময়টা এখানকার, যেমন সবুজ, বৃষ্টির পরে পরে তো এই সময়টা চারিদিকে একবারে সবুজের সমারোহ। এখানকার লোকাল মানুষরা মনে করেন যে রাত্রিবেলায় যে জম্বিরা ঘুরে বেড়ায় সেই জন্য এইরকম উঁচু করা হয় গেটের সামনেটায়,
কারণ জম্বিরা পা উঁচু করে চলতে পারে না, এই জন্য এতটা উঁচু করা হয় যাতে মানে ডিমন বা জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। হোঁচট খেয়ে পড়ে যায় যাতে। হ্যাঁ, You just say like it's just for the আমরা এখন ফোর্ট্রেসে যাওয়ার জন্য 3টে টিকিট কেটে নিলাম। ইচ পার্সন আমাদের 500 টাকা করে লাগলো, কিন্তু বিলো 18 যারা মানে 17 ইয়ার্স ওল্ড পর্যন্ত যাদের, তাদের লাগবে হচ্ছে 250 টাকা করে টিকিট। আর 5 বছরের নিচে পর্যন্ত যেসব ছেলে মেয়ে বা মেয়ে আছে তাদের কিন্তু টিকিট পুরো ফ্রি। ये जो white scarf है ना, it's mandatory whenever you go to a government offices, fortress, तो उस टाइम में कंपलसरी है। कैसे पहनते हैं ये हम इसको बोलता है कप ने बोलता है लोकल टर्म में, so इंग्लिश में white scarf, एंड जो white कलर का है ना, दिस इज फॉर द कॉमन पीपल? पीपल। ओके। ओके, वो जो लड़का का थोड़ा कॉम्प्लिकेटेड है। ओके, ऐसे पहनते हैं। ये थोड़ा ऊपर उठा के ओके। लगाना पड़ता है। फिर ये 3 fringes, अच्छा। okay, because these 3 fringes it resembles people king in the country. Here, इधर अच्छा, ये जो 3 पिंस है इसको ऐसे रख के उसके बाद इसको आपका बॉडी से घुमाएंगे। हाँ আচ্ছা, টু মাচ কমপ্লিকেটেড। এই যে আমাদের গাইড যে স্কার্ফটি পরে দেখালেন, এটি হচ্ছে হোয়াইট স্কার্ফ। এই হোয়াইট স্কার্ফ হচ্ছে ফর কমন পিপল। আর তাছাড়া রয়্যাল ফ্যামিলি বা কিং তারা যে স্কার্ফটি পরবেন সেটি হচ্ছে ইয়েলো কালারের। আর হেড প্রিস্ট যে স্কার্ফ পরবেন সেটি হচ্ছে অরেঞ্জ কালারের। মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা যে স্কার্ফ পরবেন সেটা হচ্ছে ব্লু কালারের। আর অফিসিয়ালস এবং জাজেস তারা যে স্কার্ফ পরবেন সেটি হচ্ছে গ্রিন কালারের। এইভাবে স্কার্ফের বিভিন্ন কালারের বিভিন্ন সিগনিফিকেন্স রয়েছে, মানে আপনি স্কার্ফ দেখেই বুঝে যাবেন যে সমাজের কে কোন স্তরে অবস্থান করছে। এই মোচু নদীর উপর দিয়ে এই যে ব্রিজটি, একটি কাঠের ব্রিজ করা রয়েছে, খুব সুন্দর। এই ব্রিজটি পার করে তারপরে পৌঁছতে হয়। পুনাখাতে এসে আমরা পৌঁছালাম এই মোটামুটি 11টা 40। এই ফোর্ট্রেসটিকে বলা হয় প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস অর পিস। এই ফোর্ট্রেসে ভুটানের যিনি ফাউন্ডার অর্থাৎ সাবদুং গাওয়াং নামগিয়েল, তার নশ্বর দেহ এখানে রয়েছে। আর ভুটানের রাজা বা রাজপরিবারের রাজ্যাভিষেক এবং বিভিন্ন অনুষ্ঠান সব এই ফোর্ট্রেসেই হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই পুনাখা 1955 পর্যন্ত ছিল ভুটানের রাজধানী, তারপরে রাজধানী থিম্পুতে শিফট হয়। এইরকম উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে। ভুটানের সাথে তিব্বতের যে অস্থির সম্পর্ক, বিভিন্ন সময়ে ভুটানের সাথে তিব্বতের যুদ্ধও হয়েছে, তার একটা বড় কারণ কিন্তু রয়েছে এই পুনাখা ফোর্টে। অ্যাকচুয়ালি এই ভুটানের যিনি ফাউন্ডার অর্থাৎ সাবদুং গাওয়াং নামগিয়েল, তিনি যখন ভুটানে আসেন, তিব্বত থেকে ভুটানে আসেন, সেই সময় একটি ঘটনা ঘটে। তিব্বতের একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন খাংসাপা ইয়েক্সি জেডে। তিনি যখন মারা যান, তার ব্যাকবোনের সাথে বুদ্ধের একটি অবয়ব পাওয়া যায় এবং তারকে সমাহিত করার পরে তার সেই ব্যাকবোনের অংশটি নিয়ে এই সাবদুং গাওয়াং তিনি চলে আসেন ভুটানে। এবং ভুটানে এসে শোনা যায় যে এই যে পুনাখা ফোর্ট্রেস 1637-এ তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি সেই রেলিকটিকে এখানে স্থাপন করেন। এবং এই রেলিকটি উদ্ধারের জন্য তিব্বত বারবার ভুটান আক্রমণ করেছে। সাবদুং গাওয়াং যখন মারা যান, তার নশ্বর দেহ এখানে সমাহিত করা হয়। এখানে 3টি কোর্টিয়ার্ড রয়েছে আর 4টি টেম্পল রয়েছে। এখন আমরা যে কোর্টিয়ার্ডটিতে রয়েছি, এই কোর্টিয়ার্ডটি হলো ঢোকার পরে ফার্স্ট কোর্টিয়ার্ড। এখানে
আপনার অফিসিয়ালসদের তারা সবাই এখানে একত্রিত হয়। এখানে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এখানে মুখোশ নৃত্য হয়। এই কোর্টিয়ারটিটাই সেই মুখোশ নৃত্য সংগঠিত হয়। এখন আমরা এই জায়গাটিতে এসে পৌঁছলাম। এখানে হচ্ছে সেকেন্ড কোর্টিয়ার্ড। এই জায়গাটিতে প্রধানত যারা মঙ্ক তারা এখানে অবস্থান করেন, যে কোনো উৎসবের সময় এইখানে জমায়েত হন। আর এইখানে দেখতে পাচ্ছেন একটি মন্দির রয়েছে। এই মন্দিরটিতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি মোট 4টি মন্দির রয়েছে, যার মধ্যে মাত্র একটিতেই প্রবেশ করতে দেওয়া হয়, 3টিতে প্রবেশ নিষিদ্ধ। এবং যেখানে প্রবেশ করতে দেওয়া হয় সেখানেও ক্যামেরা নিষিদ্ধ। এই জায়গাটি হচ্ছে থার্ড কোর্টিয়ার্ড। এই এরিয়াতে প্রধানত রাজা এবং রাজ পরিবারের সদস্যরা তারা এইখানে জমায়েত হন। এবং এই যে সামনে মন্দিরটি রয়েছে, এইখানে রাজ্যাভিষেক এবং রাজার বিয়ের অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন কিছু এই মন্দিরটিতে হয়। আমি এখন যে 3 স্টোরির বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটায় মাত্র 3 জনই প্রবেশ করতে পারেন। এক হচ্ছে রাজা, আর হেড প্রিস্ট, আর হচ্ছে কেয়ারটেকার। না, খুব সুন্দর লাগলো আমার। এখানে পুরো দেয়ালগুলোতে বুদ্ধার পুরো লাইফ হিস্ট্রিটা আঁকা আছে। আর আমাদের যে গাইড এত সুন্দর করে বোঝালো পুরো হিস্ট্রিটা। আর এখানে ভুটানের ফাউন্ডার, তারপরে যে ইউনিফায়ার অফ হোল ভুটান, তাদের বিশাল বড় বড় মূর্তি আছে, আর মাঝে বুদ্ধার মূর্তি। অসম্ভব সুন্দর লাগলো। মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত। খুব ভালো লেগেছে। এই যে এখানে এই জিওমেট্রিক্যাল একটা ফরমেশনে যে পেন্টিংটা রয়েছে, আর তার ভেতর কতগুলো লেটার রয়েছে। এই লেটারগুলি হচ্ছে ভুটানের যে ল্যাঙ্গুয়েজ জোংখা, এই জোংখা এখানে বিভিন্নভাবে লেখা রয়েছে। এইখানে আমাদের গাইড বললেন যে এই জায়গাটাতে লেখা রয়েছে এই জং তার প্রতিষ্ঠাতা শ্রাবদ্রুং গাওয়াং নামগিয়েল তার নাম। এবং এটা এমনই এক ফরমেশনে লেখা রয়েছে যে আপনি যে দিক থেকে পড়বেন সেই দিক থেকে এই নামটাই এখানে পড়তে পারবেন। সবসময় এটা ক্লকওয়াইজ ঘোরাতে হয়, আর ঘোরাতে ঘোরাতে মনের যা ইচ্ছা আছে সেইটা বলতে হয়। বলেছ মনের ইচ্ছা? বললাম। এই মেইন ফোর্ট্রেসটির সামনে এইখানে আর একটি ফোর্ট্রেস বা জং রয়েছে। এই ফোর্ট্রেসটিকে ওনারা বলেন জং ছুং। ছুং কথার অর্থ হচ্ছে স্মল। আপনাদের আমি আগেও বলেছিলাম যে ভুটানে মোট 20টি ডিস্ট্রিক্ট রয়েছে এবং এই প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে ফোর্ট্রেস রয়েছে। অ্যামং অল দ্য ফোর্ট্রেস এই পুনাখা ফোর্ট্রেস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যার জন্য এই পুনাখা ফোর্ট্রেসের গুরুত্ব ভুটানবাসীর কাছে অপরিসীম। মনসা গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এই যে এই পুনাখা জঙ্গের পেছনে যে নদীটি বয়ে যাচ্ছে তার উপরে একটি সাসপেনশন ব্রিজ রয়েছে। এই ব্রিজটির দৈর্ঘ্য 160 মিটার।
এই ব্রিজটি সারা ভুটানের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ। আমরা এখন যাচ্ছি সেই ব্রিজটার উপর দিয়ে পার হব। এই ব্রিজটির ওপারে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের সাথে এই ব্রিজটি পুনাখা জংয়ের যোগাযোগ রক্ষা করে। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে এইটাই হচ্ছে ফচু নদী, মানে মেল রিভার। এটাই হচ্ছে মেল রিভার। হ্যাঁ, খরস্রোতা নদী বলে এটাকে বলা হয় মেল রিভার, আর মচু নদী একটু শান্তশিষ্ট বলে ওকে বলা হয় ফিমেল রিভার। আমরা জঙ্গুতে গিয়ে এরকম সাসপেনশন ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, কিন্তু ওটা না বেশি আর কি দোলে, এটা কিন্তু অতটা দোলে না। ব্রিজের ওপারে ভ্যালির ভিউ অসাধারণ, পুরো গ্রিন ভ্যালি। এই জায়গাটাতেই অসাধারণ লাগছে। ও এক্সিলেন্ট। কি রাই, কেমন লাগছে বল? খুব সুন্দর, খুব সুন্দর। দে ছবি তুলে এবার ছবি তুলবো। ওই পারে যাবে? হ্যাঁ যাবো তো, ওখানে খাবার দোকান টোকান আছে, আমি দেখেছি ভিডিওতে। চলো রাই আয়। ওরম করিস না। এই নদীটা তো ফচু, আরেকটি নদী আছে সেটা হচ্ছে মচু, সেটাতে র্যাফটিং হয়। র্যাফটিং তো করতে দেবে না গো আমাকে, এসব বলে আমাকে মন খারাপ করিও না আমার। ঋষিকেশেও তোমরা আমাকে র্যাফটিং করতে দাও না। এখানে র্যাফটিং করতে এক একটি বোটে 4 জন করে র্যাফটিং হয়, লাগে হচ্ছে 10,000 টাকা পার হেড, 2,500 টাকা করে। তাহলে ঠিক আছে, করতে হবে না। ওরে বাবা রে। সাসপেনশন ব্রিজ পার করে এ পাশটায় এসে বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে দেখলাম, তার মধ্যে এক জায়গাতে আমরা ভেজ ম্যাগি নিয়েছি। একটু একটু খিদে পেয়েছে, একটু ম্যাগি খেয়ে নিই আপাতত, পরে দেখা যাবে আর কি কি খাওয়া যায়। এই পুনাখা ফোর্ট দেখে ফেরার পথে এখানে একটা লোকাল হাট বসে। এই হাটটা বসে হচ্ছে শুক্র, শনি আর রবিবার। তা আমরা সেই হাটটা দেখতে এসেছি এখানে। এটা খুব ফেমাস হাট এখানকার। বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই, পুরো সেট করে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে লাইট টাইট সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। দেখুন এটা হাট, কে বলবে এত সুন্দর। এখানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, বাহ। এই দেখো এই চিলিগুলো, হ্যাঁ এইগুলো দিয়ে সেই ওদের ইমার্জেন্সি বানালো না, কি বড় বড় লঙ্কা। কত করে এই লঙ্কাগুলো জিজ্ঞেস করো তো? कितने कर दे ये 140 पर केजी, 140 টাকা কেজি, সস্তাই। গ্রিন চিলি বস্তা বস্তা। এখানে লঙ্কার প্রচলনটা এতটাই বেশি, রান্নায় প্রচুর লঙ্কা পাওয়া যায় আর কি, এই জন্য দামটাও কিন্তু সস্তা। এই বাঁধাকপিগুলো দেখো, ও বাবা, কি ছোট ছোট বাঁধাকপি, তাজা তাজা। তবে মার্কেটটা কিন্তু দারুণ মার্কেট। হ্যাঁ খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পরিষ্কার মার্কেট দেখুন, কোথাও এক বিন্দু ময়লা পড়ে নেই, একেবারে ঝকঝকে তকতকে মার্কেট। বিভিন্ন রকম ফল পাওয়া যায়, বেশ ফ্রেশ কিন্তু ফলগুলো। ये कितना क्या है, हाउ मच?
300 280 নেবে এটা একটা নাও রায়ের খুব পছন্দের নাও নাও ये दे दीजिए आप अंगूर कालो अंगूर मीठा होगा कितना है ये इसमें वेट क्या है पैकेट में आता है সমস্ত রকম ফল পাওয়া যায়, सब रकम ফল, ভেজিটেবল, प्रचुर सब्जी ধনেপাতা বেশ তাজা তাজা, हाँ সবজি বেশ তাজা। আর ওই দিকটাতেও অনেক বড় মার্কেট, এই দেখুন विशाल बड़ा मार्केट কত বড় মার্কেট, কিন্তু কি পরিষ্কার বলো, हाँ खूब परिष्कार परिच्छन्न অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন परिष्कार market। परिच्छन्न मार्केट এই মার্কেটে না বৃষ্টিই বেশ ভালো লাগবে, কোথাও এক বিন্দু ময়লা নেই, আর একেবারে শুকনো, আর পুরো শেড দেওয়া, এই যে বাইরে এইরকম বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না। কি সুন্দর বাগান করা ফুল হ্যাঁ। গাছ দেখুন মার্কেটের চারপাশে কি সুন্দর বাগান করা, ফুল গাছ রয়েছে, বাগান করা রয়েছে, কি সুন্দর ভীষণ সাজানো। সুন্দর। এখানে আবার দেখুন বসার জায়গা কত সুন্দর, এই এখান থেকে কিছু কিছু জিনিস কিনে লোকজন দেখুন এখানে খাওয়া দাওয়াও করছে। এখানে কিন্তু অনেকেই শুধুমাত্র এই মার্কেটটা দেখতেই এখানে আসেন, এই হ্যাঁ, মার্কেটটা মানে কিন্তু একটা দেখার সবাইকেই- মতন না। সবাইকেই মার্কেটটা দেখাতে নিয়ে আসা হয়, তারপর কেউ যদি ইচ্ছা করে কিছু কিনলো, আমরা যেমন কালো আঙুর কিনলাম, সেই আর কি, যে যে যেটা কিনতে চায় কিনলো, নাহলে এমনি শুধু দেখার জন্যই সুন্দর। বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা তো ভেবেছিলাম যে এখান থেকে ডিভাইন ম্যাডম্যান টেম্পলে যাব, এই বৃষ্টিতে কি করে যাব কে জানে, দেখা যাক। দেখি এখন আমরা যাচ্ছি ডিভাইন ম্যাডম্যান টেম্পলের দিকে। এই ডিভাইন ম্যাডম্যান টেম্পল বা চিম্মি লাখান টেম্পল এই নামেও বলা হয় এই টেম্পলকে, বা ফার্টিলিটি টেম্পল। এখানকার খুব বিখ্যাত এই মন্দির, এবং এই মন্দিরের প্রধানত যিনি আরাধ্য দেবতা, আসলে তিনি দেবতা নন, তিনি প্রকৃতপক্ষে একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে দ্রুকপা কিনলে। ইনি মোটামুটি 15th সেঞ্চুরিতে ভুটানে এসেছিলেন, এবং ভুটানে এসে এখানকার মানুষদের মধ্যে ইনি খুব জনপ্রিয় হয়েছিলেন। অ্যাকচুয়ালি ওনার বুদ্ধিজমের উপর মানে অগাধ জ্ঞান ছিল, এবং উনি বিভিন্নভাবে এখানকার বিভিন্ন ডিমনকে তিনি শায়েস্তা করেন, পরাস্ত করেন, করে এই অঞ্চলে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। আর তার জন্য এখানে একটি মন্দির তৈরি করা হয়েছে। দ্রুকপা কিনলে পরবর্তীকালে তিনি ডিভাইন ম্যাডম্যান এই নামে পরিচিত হয়েছিলেন। 5 to 10 minutes ওয়াকিং ডিস্টেন্স। It could be less. ইট কুড বি লেস। বৃষ্টি পড়ছে আসলে, যার জন্য বুবু আর রাই গাড়িতেই রইল, ওরা আসলো না। Walking pace पे डिपेंड करता है ना। হ্যাঁ, নিচে পার্কিং প্লেস থেকে উঠে আসতে বেশিক্ষণ সময় লাগলো না, 5 মিনিটেরও কম সময় লাগলো আমাদের। আর এই যে দ্রুকপা কিনলে, অর্থাৎ যিনি ডিভাইন ম্যাডম্যান, তার মত প্রচারের একটা অদ্ভুত পদ্ধতি ছিল। তিনি খুব ডার্টি জোকস তিনি সেগুলোকে ক্র্যাক করতেন, এবং সবার মধ্যে এই ডার্টি জোকসের মাধ্যমেই তিনি তার মতামত, তার যে বাণী কথা, সেগুলোকে তিনি ছড়িয়ে দিতেন। অ্যাকচুয়ালি উনি এখানে একটি ডিমনকে তিনি এখানে নিধন করেছিলেন। এখানে এই যে স্তূপাটি দেখতে পাচ্ছেন, এই স্তূপাটিতে দেখুন 3টি কালার রয়েছে। নিচের অংশটা হচ্ছে গ্রে, তারপরে রেড, তার উপরে হচ্ছে হোয়াইট। আসলে এই যে 3টি রং, এই 3টি রঙের কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে। এখানে 3টি পাস রয়েছে, একটি হচ্ছে দোচুলা, সিনচুলা, আর একটি হচ্ছে হিলিলা। এই 3টি পাসে 3টি ডিমন থাকতো। সেই 3টি ডিমন একসাথে একত্রিত হয়ে একটি ডিমনের রূপ নিয়ে এই ডিভাইন ম্যাডম্যান মানে দ্রুকপা কিনলে তাকে আক্রমণ করে, এবং দ্রুকপা কিনলে তাকে নিধন করেন। নিধন করে এইখানে তাকে পুঁতে দেওয়া হয়। সেই যে
তিনটি ডিমনের একত্রিত রূপ, সেই একত্রিত রূপ এখানে তাদের সমাহিত করা রয়েছে বলে এই যে এখানে স্তূপাটি, এই স্তূপাটিতে তিনটি রং দেখা যায়। Is the reason why we say Chimilakang is because so हमारा local term में ची का मतलब है dog, मे का मतलब है no, so from there the name Chimilakang has been derived, which is like no dog temple. এই ডিভাইন ম্যাডম্যান ইনি খুব অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে থাকতেন এবং মদ এবং মহিলাদের প্রতি ওনার নাকি খুব আকর্ষণ ছিল। আর তার সাথে যে বললাম যে ডার্টি জোকস তিনি এখানে বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দিতেন, কিন্তু এই বিষয়গুলিতেই নাকি এখানকার মানুষের ভীষণ কল্যাণ হতো। সেই কারণে এখানকার মানুষ ওনাকে ভীষণভাবে মান্য করেন। আর এই ডিভাইন ম্যাডম্যানের যে অস্ত্র ছিল যেটি তিনি এই ডিমনদের নিধনের জন্য ব্যবহার করতেন, সেটি হলো ফ্যালাস বা লিঙ্গ। এবং এখানে মন্দিরটিতে তো অবশ্যই ফ্যালাস রয়েছে, তাছাড়াও এই অঞ্চলে পুরো ভুটানে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে এই ফ্যালাস বিভিন্ন জায়গাতে এখানে রাখা রয়েছে। ওনারা বাড়িতেও রাখেন, আমরা যেরকম বাড়িতে লেবু লঙ্কা আমরা যেরকম ঝুলিয়ে রাখি, ওনারা বাড়ির মধ্যে এরকম মানে বাড়ির দরজায় এরকম ফ্যালাস ঝুলিয়ে রাখেন যাতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে না পারে। আর সন্তানহীনা দম্পতিরা এই মন্দিরে এসে তারা সন্তান লাভ করেন। সেই কারণে এই মন্দিরটি সমগ্র ভুটানে অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয়, এবং এই মন্দিরকে ফার্টিলিটি টেম্পেলও বলা হয়। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে ভুটানে একটা জিনিস, যে এখানে 1200 টাকা পার ডে পার হেড করে এসডিএফ দেওয়ার পরে প্রতিটা জায়গায়, বিশেষ করে প্রত্যেকটি মন্দির, মিউজিয়াম, ফোর্ট্রেস, তারপরে যে কোনো স্তূপা, সব জায়গাতে এই রকম হাই রেট এন্ট্রি ফি, এটা কিন্তু সত্যিই খুব গায়ে লাগছে। যেখানে ভুটানের ইকোনমির একটা বড় অংশ আসে এই ট্যুরিজম থেকে। অ্যাকচুয়ালি ভুটানের যে ইকোনমি সেটা দাঁড়িয়ে আছে তিনটি বিষয়ের উপর। একটি হচ্ছে এখানকার হাইডেল প্রজেক্টগুলি, সেই বিদ্যুৎ বিক্রি করে তারা বেশ কিছু অর্থ উপার্জন করে। আর সেকেন্ড হচ্ছে এখানকার ট্যুরিজম। আর থার্ড হচ্ছে এগ্রিকালচার। ট্যুরিজম ইকোনমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সেইখানে কিন্তু এত টাকা এইরকমভাবে করলে লোকজন কতটা আসবে সন্দেহ আছে। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে মনজু টিবেটিয়ান ইনহেবিটেন্টস ক্যাম্প রয়েছে এখানে। এখন বেশ ঝলমলে রোদ উঠেছে। আর এই দেখুন, এই পাহাড়ের ওর পাশে এই যে জংটি দেখা যাচ্ছে, এই জংটির নাম হলো সিমটোখা জং। এই জংটি ভুটানের সব থেকে পুরনো জং। 1629-এ সাবদ্রুং নামগিয়েল তিনি এখানে এসে একটি ডিমনকে হত্যা করেন এবং তারপরে এই জংটি এখানে তৈরি করা হয়। সিম কথার মানে হচ্ছে ডিমন এবং থোকা মানে হচ্ছে রক্স। তিনি ওই রক্স দিয়ে ডিমনকে এখানে হত্যা করেছিলেন। এই যে খুব কাছ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। আজকে জম্বালাতে এসেছি। জম্বালা ওয়ান অফ দি ওল্ডেস্ট রেস্টুরেন্টস অফ থিম্পু। আর স্পেশাল ব্যাপার হচ্ছে এটা একটা টিবেটান রেস্টুরেন্ট। তো আমরা আজকে দুপুরবেলায় আবার ভুটানিজ কুইজিন নিচ্ছি না, কিন্তু আমরা টিবেটান রেস্টুরেন্টে এসেও তেমনভাবে টিবেটান কুইজিনও কিন্তু নিচ্ছি না। আমরা এত টায়ার্ড আজকে, আমরা একটু বাঙালিরা যেরকম কমফর্ট চাইনিজ পছন্দ করে তেমনই অর্ডার দিয়েছি। চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস, মোমো। আর এখানে চিকেন মোমো পাওয়া যায় না, তো চিজ মোমো, ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখা যাক কেমন লাগে। যদিও বললো যে বাঙালিরা যেরকম চাইনিজ পছন্দ করে সেরকম আইটেম নিয়েছে, কিন্তু এখানে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, ফ্রাইড রাইসের টেস্টটা তো একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, তাই না? রাইট, ফ্রাইড রাইসটা ডিফারেন্ট আছে, বেশ ডিপ ফ্রাই করে ভাজা, মানে
যে একটা লাইট ব্যাপার হয়, ওটা কিন্তু নেই, ডিপ ফ্রাই করে ভাজা। ইভেন চিকেনটাও বেশ ডাবল ফ্রাই করে ভাজার মতো করেছে, কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো। ছোট ছোট চালের ভাত করেছে, স্বাদটা ভীষণ এখানে ভালো। চাল এরকমই ছোট ছোট হয়, সুতরাং ওদের রাইসের যে কোনো আইটেমেই আপনারা এরকম ছোট ছোট চালই পাবেন। এটাই অ্যাকচুয়ালি অথেন্টিক ফ্রাইড রাইস। চাউটা খেলাম, মোটেও ভালো লাগলো না। বিশেষ করে চিকেনগুলো এত মানে ডিপ ফ্রাই করেছে যে চামচ, কাঁটা চামচ সব হাড় খেয়ে যাচ্ছে, মানে আমি তো খুবই খারাপ। খেতামই না, আমি চাউমিন নিই, মানে এত অয়েলি আর এত, যেটা মা বললো, এত ডিপ ফ্রাই করা চিকেন। আর ইভেন চিলি চিকেন আমাদের ফেলতে হলো অনেকটা, খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে কাটবো কীভাবে, কাটা চামচ দিয়ে কাটা যাচ্ছে না। অথচ এইটা কিন্তু 4.7 রেটিং। 835 রুপিস বিল হয়েছে। কত? 835। তো সেটাই হচ্ছে কথা, এত খেলাম, এত খেয়েছি, আর অনেকটা খেতে পারিনি, অনেকটা ছেড়ে দিতে হয়েছে, জলের বোতল নেওয়া হয়েছে, তারপরে 835। তো উই ক্যান গেস যে এত ভিড় কেন হয়, খাবারের অত স্ট্যান্ডার্ড তো লাগলো না আমাদের। তাহলে এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়ার ভিডিও। আগামীকাল আমরা থিম্পু থেকে রওনা দেব ভুটানের আরেকটি সুন্দর উপত্যকা পারোর উদ্দেশ্যে। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।